প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের রসায়ন বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা আজকে যৌগে মৌলের শতকরা সংযুক্তি নিয়ে আলোচনা করব। যেখানে বলা হচ্ছে যে কোনো যৌগে মৌলের শতকরা সংযুতি কি। কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলা হয়। তার মানে কি, যে 100 গ্রামের মধ্যে ওই যৌগের মধ্যে কোন মৌল কত পরিমাণ আছে ওটাকে বলা হচ্ছে শতকরা সংযুতি। আর শতকরা সংযুতি বের করার নিয়ম হলো মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। কিভাবে করতে হবে? যেমন একটি যৌগ H2SO4 সালফিউরিক অ্যাসিড, এই যৌগটিতে হাইড্রোজেন, সালফার ও অক্সিজেনের শতকরা সংযুতি কত প্রশ্ন এসেছে। তাহলে এটা আমরা কিভাবে করবো? প্রথমে যৌগটির আণবিক ভর বের করতে হবে। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, পরমাণু সংখ্যা হচ্ছে 2, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 যোগ অক্সিজেনের হচ্ছে 16, তার পরমাণু সংখ্যা হচ্ছে 4। তাহলে পারমাণবিক ভরকে পরমাণু সংখ্যা দিয়ে গুণ, আর মৌল চেঞ্জ হলেই পাশাপাশি যোগ, তখন যোগফলে তুমি করে দেখবে যে এখানে 98 পাবে। এবারে হাইড্রোজেনের শতকরা সংযুতি কি করতে হবে? ওই যে মৌলের পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তার পরমাণু সংখ্যা এখানে কয়টি আছে? 2টি। এবার 100 ইন্টু 100 ডিভাইডেড বাই পুরো যৌগটির আণবিক ভর, পাশে পার্সেন্ট দিবা, যেহেতু বাম পাশে শতকরা আছে সমান আছে এখানে, এই পাশে একটা পার্সেন্ট হবে। তাহলে কিভাবে বের করবো আমরা এটা? আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 2 ইন্টু 100 ইকুয়াল ডিভাইড 98, 2.04%। আচ্ছা, তারপর সালফারের শতকরা সংযুতিটি হবে, সালফারটা দেখো, সালফারের হচ্ছে 32, এর পারমাণবিক ভর 32 ইন্টু 100, যেহেতু পরমাণু সংখ্যা 1 সেটা আমাদেরকে দিতে হচ্ছে না, ডিভাইডেড বাই কত? সেই আণবিক ভর যৌগের, 32 ইন্টু 100 ডিভাইডেড বাই 98, 32.65। আর ওদিকে অক্সিজেনের শতকরা সংযুতি হবে, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তার পরমাণু সংখ্যা আছে 4টি, ইন্টু হলো সূত্রের 100 ডিভাইডেড বাই যোগের আণবিক ভর 98, 16 ইন্টু 4 ইন্টু 100 ডিভাইডেড বাই 98 দিলে 65.30 পেয়েছো, 65.306%। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ যৌগের যে সমস্ত মৌল রয়েছে তাদের শতকরা সংযুতির পরিমাণ। এবং তোমার মাথায় রাখতে হবে যে এই সমস্ত মৌলের শতকরা পরিমাণগুলো যে যোগ করি প্রায় 100 আসতে হবে, বা 99.9 এর আসলেও চলবে। 2.04 প্লাস 32.65 প্লাস 65.306, তাহলে 99.996, অর্থাৎ আমার অঙ্কটি সঠিক হয়েছে। তো এখানে যদি আমি একইভাবে এই যৌগটির জন্য করি, অ্যালুমিনিয়াম সালফেট, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাই তো সালফেটের পাশে চলে গেল, সালফেটের যোজনী 2, সেটা অ্যালুমিনিয়ামের পাশে আসলো। এর যদি আণবিক ভর বের করি, অ্যালুমিনিয়াম হচ্ছে যে 27, তার পরমাণু সংখ্যা রয়েছে 2, প্লাস সালফার হচ্ছে 32 প্লাস 16 ইন্টু 4, আবার হোল ব্র্যাকেটে ইন্টু দিয়ে একটা 3 দিতে হবে। তাহলে এটা যদি আমরা বের করি, 32 যোগ 16 গুণ 4 সমান 96 গুণ 3 যোগ 27 গুণ 2 342। তাহলে এখানে যদি আমরা অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি বের করি, কিভাবে করব? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত? 27, তার পরমাণু সংখ্যা হচ্ছে 2 গুণ 100 ভাগ কত? 342। কিভাবে যদি সালফারেরটা করতে যাই, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 ইন্টু সালফারের পরমাণু সংখ্যা রয়েছে এখানে 3টি, ইন্টু 100 ভাগ 342। আর অক্সিজেনেরটা যদি করতে যাই সেটা কিভাবে করতে হবে? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, এখানে আছে 4টি, ব্র্যাকেটের বাইরে আছে 3টি, তাহলে হবে 3 4 12টি, এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 12 ইন্টু 100 ডিভাইডেড বাই 340। এভাবে করে আমরা কি মান পাচ্ছি একটু দেখে নিই। 27 ইন্টু 2 ইন্টু 100 ডিভাইড 340, 15.789% দিবা। তারপরে রয়েছে 32 ইন্টু 3 ইন্টু 100 ডিভাইডেড বাই 342, 28.07। আর এরপরেরটা হলো 16 গুণ 2, 16 গুণ 12 গুণ
100 ভাগ 342 56.14 এবং এগুলো যদি আমরা যোগ করি 15.789 28.07 56.114 হ্যাঁ 99.999 অর্থাৎ এটা আমাদের শতকরা সংযুতি ঠিক আছে। এভাবে করে আমরা যে কোনো যোগের শতকরা সংযুতি কিন্তু বের করতে পারি। দেখো এখানে আরেকটা বিষয় তোমাদেরকে আমি একটু বুঝাই, সেটা হচ্ছে ধরো তোমাকে সালফিউরিক অ্যাসিড যোগের হাইড্রোজেন ও সালফারের শতকরা সংযুতি দিয়ে দিল। এই যে হাইড্রোজেনের শতকরা সংযুতি হলো 2.04%, সালফারের শতকরা সংযুতি দিল 32.65%। প্রশ্ন হচ্ছে তোমার অক্সিজেনের শতকরা সংযুতি কত হবে? তাহলে সেটা করতে হবে যে 100 এর মধ্যে সবাই হবে। তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি হবে 100 মাইনাস 2.04 প্লাস 32.65% লিখতে পারো। তাহলে তোমাকে তখন এটা এইভাবে বের করতে হবে, অর্থাৎ আমি প্রথমে যোগটা করে ফেলি 2.04 প্লাস 32.65 34.69 100 মাইনাস অ্যান্সার তখন আসলো 65.31। এইভাবে করে আমরা অনেক সব প্রশ্ন আসতে পারে, আশা করছি আমরা এভাবে আসলে এই জিনিসটা পারবো। এখানে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো কপার সালফেট ডট 5s2o এই যোগে কপার সালফার হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুতি কত জিজ্ঞেস করছে। তাহলে আমাদের প্রথম কাজটি হবে যে এই যৌগটির আণবিক ভর নির্ণয় করা। তাহলে কপার সালফেট ডট 5s2o এর আণবিক ভরটা করে ফেলি। কপারেরটা হচ্ছে 63.5 যোগ 32 যোগ 16 গুণ 4 ঠিক আছে যোগ 5 ইন্টু 1 ইন্টু 2 প্লাস 16। এই যে এখান থেকে আমরা তার টোটাল মানটা বের করে ফেলতে পারি, অথবা আমরা চাইলে এখানে অক্সিজেন কয়টি আছে সেটা দিয়ে কিন্তু 16 কে গুণ করলে হয়ে যেত, হাইড্রোজেন কয়টি আছে সেটা দিয়ে 16 কে গুণ 1 কে গুণ করলে হাইড্রোজেনের পারমাণবিক ভরকে গুণ করলে হয়ে যেত। তারপরে এখানে দেখি কত আসে 18 5 18 90 ওই জায়গাটাতে, এদিকে 63.5 যোগ 32 যোগ 16 গুণ 4 159.5 159.5 যোগ 90 যোগ 90 সমান 249.5 249.5 হচ্ছে কপারের শতকরা সংযুতি। তাহলে চলো কপার সালফেট ডট 5s2 এর শতকরা আণবিক ভর এবারে আলাদা আলাদা করে শতকরা পরিমাণগুলো বের করি। কপারেরটা কি করতে হবে, কপার হচ্ছে 63.5 তার পরমাণু সংখ্যা হচ্ছে 1, তাহলে ইনটু 100 ডিভাইডেড বাই 249.5। কিভাবে সালফারের শতকরা সংযুতি করতে হবে 32 ইনটু 100 ডিভাইডেড বাই 249.5%। অক্সিজেনের শতকরা সংযুতি করতে হবে 16 গুণ, দেখো অক্সিজেন এখানে আছে 4টি এখানে আছে 5টি, মোট 9টি আছে, 5 4 9টি গুণ 100 249.5। এবং হাইড্রোজেনেরটা যদি দেখি আমরা, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তার হচ্ছে তোমার পরমাণু সংখ্যা আছে 5 দুগুণ 10টি 100, এদিকে হবে 249.5%। এইভাবে আমরা এখান থেকে সব মানগুলো বের করে নিতে পারি। তাহলে কপারেরটা আসবে কত 63.5 ইনটু 100 ডিভাইডেড বাই 249.5 25.45 25.45%। সালফারেরটা হবে 32 ইনটু 100 ডিভাইড 249.5 12.825 12.825। আমি 6 লিখছি না কারণ এক্ষেত্রে বড় হয়ে যেতে পারে, কেমন আসন্ন মানে যদি পুরো লিখে দিই তাহলে বড় হয়ে যেতে পারে, তাই তোমরা চেষ্টা করবে ছোটটা লেখার জন্য। এরপর অক্সিজেনেরটা দেখো 16 গুণ 9 গুণ 100 ভাগ 249.5 সেটাতে আসছে 57.75 আর রয়েছে হাইড্রোজেনেরটি 1 ইন্টু 10 ইন্টু 100 ডিভাইড 249.5 সমান 4.008%। এখন এগুলো সব যোগ করে আমাকে 100 হয়েছে কিনা দেখতে হবে, 100 এর কাছাকাছি আছে কিনা দেখতে হবে, প্লাস 12.8 প্লাস 4.008 ইয়েস 99.998 আসছে, তার মানে এটাও ঠিক আছে। আশা করছি আমরা যদি এইভাবে যে কোনো শতকরা সংযুতি দেই আমরা এইভাবেই যে কোনো শতকরা সংযুতি করে ফেলতে পারবো। চলো আমরা এরপরে স্থূল সংকেত ও আণবিক সংকেত সম্পর্কে আমরা জেনে নিই। স্থূল সংকেত কাকে বলে? কোন যৌগে মৌলের পরমাণু সমূহের ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করাকে স্থূল সংকেত বলা হয়। আবার বলছি, কোন যৌগে বিদ্যমান মৌলের পরমাণু সমূহের ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করা হচ্ছে স্থূল সংকেত। যেমন আমি দেখাই, ধরো আমরা একটা সংকেত যদি লিখি
যেমন আমরা জানি গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। তাহলে এটাকে যখন 6 দ্বারা ভাগ যাচ্ছে, এটা কিন্তু পরমাণুগুলো সর্বনিম্ন বা ক্ষুদ্রতম হয়ে যাবে। যেমন 6 দিয়ে ভাগ করো 1, 6 দিয়ে ভাগ করো 2, 6 দিয়ে ভাগ করো 1, তখন দাঁড়াচ্ছে CH2O। ওই যে গ্লুকোজের স্থূল সংকেত হচ্ছে CH2O। আর বেনজিন, আমরা জানি বেনজিনের যে সংকেত C6H6, বেনজিনের সংকেত। তাহলে এটা যদি তুমি 6 দিয়ে ভাগ দাও, অর্থাৎ যদি গুণিতক আকারে থাকে, তাকে তুমি অবশ্যই ভাগ দিতে পারবে। 6 দিয়ে ভাগ দিলে তখন সেটা চলে আসতেছে কত? CH। তাহলে এই হচ্ছে তার স্থূল সংকেত। ওই যে ক্ষুদ্রতম পরমাণুর সংখ্যা প্রকাশ করাই হচ্ছে স্থূল সংকেত। এখন শতকরা সংযুতি হতে আমরা স্থূল সংকেত নির্ণয় করব। দেখো বলছে কোন যৌগে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুতি দিয়ে দিয়েছে 11.11% ও 88.89%। মানে হাইড্রোজেনের জন্য 11.11, অক্সিজেনের জন্য 88.89 যদি হয়, তবে ওই যৌগটির স্থূল সংকেত কি হবে? প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে এভাবে লিখে ফেলবে। প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা যখন ভাগ করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা মৌলের শতকরা পরিমাণ যেমন হচ্ছে হাইড্রোজেন, এর শতকরা পরিমাণ 11.11, এর যখন আমরা পারমাণবিক সংখ্যা হয়েছে, আমরা জানি পারমাণবিক ভর হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে আমরা প্রত্যেক মৌলের শতকরা পরিমাণ সেই হাইড্রোজেনের শতকরা পরিমাণকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম। একইভাবে অক্সিজেনের যে শতকরা পরিমাণ দিয়েছে সেটাকেও তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। 88.89, তাকে আমরা ভাগ দিব 16 দিয়ে, পাওয়া যাচ্ছে 5.555 এরকম ভাবে এসেছে। তাহলে এখানে এসেছে 5.55 বা 56 এই ধরনের একটা মান এসেছে। হ্যাঁ, তো এই যে আমরা দুটো মান পেয়েছি, এই দুটো মান থেকে কি করতে হবে? এখন করতে হবে প্রাপ্ত ভাগফলকে ক্ষুদ্রতম যে সংখ্যাটি আসবে সেটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা কি লিখবো? প্রাপ্ত ভাগফলকে ক্ষুদ্রতম সংখ্যা এত তারা ভাগ করে পাই। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে হাইড্রোজেন যেটা ছিল ওটাকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা 5.56 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে 11.11 কে যদি আমরা 5.56 দিয়ে ভাগ দিই, 1.998 মানে 2 প্রায়, মানে 2 প্রায় এসেছে। আর অক্সিজেনের ক্ষেত্রে যখন সেই একই ক্ষুদ্রতম মান তো ওটাই দ্বারা ভাগ দিব, তখন পেয়েছি 1। তাহলে ওই যৌগটির স্থূল সংকেত চলে আসছে, সেটা হচ্ছে কত? H2O। হাইড্রোজেনের পরমাণু সংখ্যা এসেছে 2, অক্সিজেনের পরমাণু সংখ্যা এসেছে 1, এটাই ওই যৌগের স্থূল সংকেত। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদেরকে যখন শতকরা সংযুতি দিয়ে দিবে, সেই মৌলের শতকরা পরিমাণগুলোকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে কিছু ভাগফল আনবো। এবার এই প্রাপ্ত ভাগফলকে তাদের মধ্যে সবচেয়ে যে সংখ্যাটি ছোট, সেই ছোট সংখ্যাটি দিয়ে আমরা ভাগ দিব। ভাগ দেওয়ার পর যে মানগুলো আসবে সেগুলাই হলো আমরা পূর্ণমানে আনবো। সবসময় পূর্ণমানে আনবো এই জায়গাটাতে, ঠিক আছে? এই জায়গাটাতে পূর্ণমানে আনবো, কারণ এগুলো তাদের পরমাণু সংখ্যা প্রকাশ করবে এবং এদের মাধ্যমেই আমরা যৌগটির কিন্তু স্থূল সংকেত পেয়ে যাবো। চলো আমরা আরো একটি প্র্যাকটিস করি। ব্যতিক্রম শতকরা সংযুতির মাধ্যমে স্থূল সংকেতের একটা ব্যতিক্রম আমরা প্রমাণ করে নিই। যেমন N2O3 মানে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এই শতকরা সংযুতি আমরা চলো একটু বের করি ঠিক আগের পদ্ধতিতে। প্রথমে আণবিক ভরটা বের করে নাও। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, পরমাণু সংখ্যা 2,
অক্সিজেনের পারমাণবিক ভর 16, তার পরমাণু সংখ্যা 3, তাহলে 14 গুণে হচ্ছে এখানে 28, 3 16 হচ্ছে 48, 8 8 16, হাতে 1, 4 2 6, 6 1 7 76। এবার নাইট্রোজেনের যদি আমি শতকরা সংযোগ বের করি, নাইট্রোজেন হচ্ছে 14 × 2 × 100/76, আর এদিকে অক্সিজেনেরটা হবে 16 × 3 × 100/76। তাহলে এর পরিমাণগুলো কত আসে আমরা একটু দেখে নিই। 14 গুণ 2 গুণ 100 ভাগ 76, 36.84, 36.842, আর এখানে 16 × 3 × 100/76, 63.1578 বা 7। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে নাইট্রোজেন কোন যৌগের নাইট্রোজেন হলো 36.843% এবং অক্সিজেন হলো 63.1.75%। এই শতকরা সমযোজী দ্বারা গঠিত যৌগের স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে স্যার আমরা কি করব, এখানে 36.843 কে আমরা 14 দ্বারা ভাগ করব, 63.157 কে আমরা 16 দ্বারা ভাগ করব। পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দেখিনি আগে কত আসে। 36.843 ডিভাইড 14 সমান আসে 2.63, আর এদিকে 63.157 এটাকে 16 দিয়ে ভাগ করলে আসে 3.95। এখন আমরা জানি যে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করার পর যে ভাগফলগুলো পাবো, প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ দিবে। তাহলে নাইট্রোজেন এখানে সবচেয়ে ছোট হচ্ছে 2.63, ওকে, 2.63 দিয়ে ভাগ দিয়ে আমি 1 পেয়েছি। আর অক্সিজেনের যে পরিমাণটা ছিল সেটাকে যখন আমি 2.60 দিয়ে ভাগ দিলাম, 3.95 কে যখন 2.60 দিয়ে ভাগ দিলাম তখন পাওয়া গেল 1.5। বাট স্যার এখানে তো পূর্ণ সংখ্যা আসেনি, তাহলে পূর্ণ সংখ্যা না আসলে তো আমি পরমাণু সংখ্যা লিখবো কি করে, স্থূল সংকেতের। এই হচ্ছে ব্যতিক্রম। তখন কি করতে হবে, যে পরমাণু সংখ্যাগুলো এসেছে সেগুলোকে আমাদের স্বাভাবিক সংখ্যার 1 এর পর থেকে সংখ্যাগুলো দিয়ে গুণ করে যেতে হবে। যেমন 2 4 3 4 5 6 ক্রমান্বয়ে গুণ করে যাব, যেটা দিয়ে গুণ করে উভয়ের মান আমরা পূর্ণ সংখ্যায় পাবো, সেখানে থেমে যাব। যেমন ওকে যদি আমরা 2 দ্বারা গুণ করি আসবে 2, সেম একেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, কোনো ভিন্ন সংখ্যা দিয়ে গুণ করা যাবে না। যাকে গুণ করবো একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, উভয়কেই 2 দ্বারা গুণ করো 3, তখন ওই যৌগের স্থূল সংকেত আসে কত, ওই যে N2O3, নাইট্রোজেনের 2 অক্সিজেনের 3। এভাবে আমরা কোন একটি যৌগের স্থূল সংকেত সহজে নিরূপণ করতে পারি। এরপর আমরা চলো আণবিক সংকেত নির্ণয় শিখে নিই। কিভাবে আমরা কোনো শতকরা সংযোজী দেওয়া থাকলে স্থূল সংকেত এবং আণবিক সংকেত উভয়টি বের করতে পারি। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে কোনো যৌগে কার্বন এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট দেওয়া আছে এবং ওই যৌগের আণবিক ভর আছে এত, তাহলে আণবিক সংকেত কত নির্ণয় করো। তাহলে মনে রাখতে হবে আণবিক সংকেতে যেতে হলে তোমার আগে কিন্তু স্থূল সংকেত লাগবে। তাহলে স্থূল সংকেতের নিয়মটা কি, প্রথমে আমরা সেই প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ দিব। কার্বন হচ্ছে কত 40, তাকে 12 দিয়ে ভাগ দিব। হাইড্রোজেন দিয়েছে 6.66, তাকে 1 দিয়ে ভাগ দিব। আর অক্সিজেন দিয়েছে 53.33, তাকে 16 দিয়ে ভাগ দিব। তাহলে দেওয়ার পরে মানগুলো কত আসবে, 40 ডিভাইড 12 তখন আসছে 3.33। হাইড্রোজেনকে 1 দিয়ে ভাগ দিলে বরাবর থেকে যাবে, আর 53.33 কে যদি আমি 16 দিয়ে ভাগ দিই তাও 3.33। আচ্ছা, তো এখন আমরা কি করি বলতো দেখি। এরপর আমরা করি প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ দিই। এখানে 3.33 ছোট, তাহলে এর পরবর্তীতে আমরা কি করব, 3.33 কে আমরা যদি 3.33 দিয়ে ভাগ দিই
তখন 1 পাওয়া গেল। 6.66 কে যখন আমরা 3.3 দিয়ে ভাগ দিব তখন 2 পাওয়া যাবে। আর এদিকে 3.33 কে যখন 3.3 দিয়ে ভাগ দিবে তখন 1 পাওয়া যাবে। তাহলে হয়ে গেল, আমাদের যোগের স্থূল সংকেত পেয়ে গেলাম। ওই যৌগটির স্থূল সংকেত হলো কার্বন একটি, হাইড্রোজেন দুটি, অক্সিজেন একটি। এই স্থূল সংকেত বের হয়ে গেল। তাহলে আণবিক সংকেত বের করার প্রথম কাজটি হলো কি জানো? ধরি যৌগের আণবিক সংকেত হবে, যে স্থূল সংকেতটি দিবে তাকে হোল এন দিবে, হোল নিচে পরমাণু সংখ্যার জায়গায় এন দিবে। তাহলে এবার শর্ত মতে যেটা করবে, এই হোল এন ইকুয়াল টু ওই যে আণবিক ভর দিয়েছে সেটা লিখে ফেলবেন। তোমাদের একটু বলে রাখি, অনেক সময় দেখবে এই জায়গাতে আণবিক ভর না দিয়ে তোমাকে দিবে বাষ্প ঘনত্ব। তাহলে তুমি কি করবে জানো? তুমি কি করবে, এখানে মনে রাখবে আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব গুণ 2। জাস্ট তোমাকে যদি বাষ্প ঘনত্ব দেয়, তুমি এখানে আণবিক ভর লেখার কথা না, তখন তুমি লিখবে যে বাষ্প ঘনত্বটা দিবে সেটা গুণ 2, তাহলে তোমার আণবিক ভরটা চলে আসবে। তাহলে একই প্রসেস তুমি কি করবে, এই যৌগটির আণবিক ভর এখানে বের করো। কার্বন কত? 12 যোগ হাইড্রোজেন 1 গুণ 2 যোগ 16 ইন্টু এন আকার যেটা আছে হোল এর নিচের দিকে, ওটা কিন্তু ইন্টু হয়ে যাবে। তারপর এখানে আসবে 12 যোগ 2 সমান হচ্ছে কত? 14। 14 আর 16 যখন তুমি যোগ করবে তখন আসবে কত? 30। 30 গুণ n সমান 180, তার মানে n এর মান আসবে 6, n এর মান আসবে 6। তাহলে এই 6 কে নিয়ে তুমি n এর জায়গায় বসাই দিলে কিন্তু আণবিক সংকেতটি পেয়ে যাবে। সুতরাং ওই যৌগটির আণবিক সংকেত হলো CH2 হোল n এর জায়গায় 6, অর্থাৎ কি হবে? C6H12O6। এই 6 দিয়ে তার পরমাণু সংখ্যাগুলোকে গুণ করলেই তুমি ওই যৌগটির আণবিক সংকেত পেয়ে যাবে। অনেক সময় তোমাকে বলবে যে তাহলে যৌগটি কি? তুমি বুঝতে পারছো এখানে যৌগটি হলো গ্লুকোজ। এভাবে করে আমরা কোনো যৌগের স্থূল সংকেত, আণবিক সংকেত, শতকরা সংযুতি নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। এর পরবর্তী পার্টগুলো তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেবো। তোমরা একটু অপেক্ষা থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।